শেষ হয়ে গেল আমাদের আরেকটা চ্যাপ্টার, তাই না? আমরা হচ্ছে লাস্ট ক্লাসে পরিপাক এবং শ্বসন শেষ করেছি, করার মাধ্যমে আমাদের কিন্তু হচ্ছে মোট জুলজির পরিপাক শ্বসনও শেষ হয়ে গেছে। আজকে আমরা কোষ বিভাজন শুরু করব। কোষ বিভাজন শেষ করলে আমাদের বোটানি জাস্ট একটা অধ্যায় বাকি থাকবে, আর ওইখান থেকে আমাদের জুলজির দুইটা চ্যাপ্টার বাকি আছে, 1 এবং 2 বাকি আছে। তা আমরা কিন্তু মোটামুটি গুছায় ফেলছি না, যতটুকু পড়াইছি। ধরো তোমাকে আমার এ পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে, এই চ্যাপ্টারগুলো যদি তুমি পারো, তোমার এইচএসসির জন্য আর কিছু লাগবে না। মানে এইচএসসির জন্য আর এক্সট্রা কিছু তোমার লাগবে না। মানে ধরো তোমার 7টা চ্যাপ্টারের মধ্যে তুমি 5টা পড়লা বা 6টা পড়লা, তাহলেও কিন্তু অনেক সময় হয়ে যায়। সব চ্যাপ্টারে কিন্তু না পড়লেও হয়। মানে আমরা এইচএসসির সময় এরকম একটু বাং টাং মারতাম, সব চ্যাপ্টার পড়তাম না, একটু গ্যাপ দিতাম। বাট বিষয় হচ্ছে তোমাদের তো বাঙ্ক মারার সুযোগ নেই, তোমরা পড়বা। আর বেসিক্যালি এখন বাঙ্ক মারলে আলটিমেটলি হচ্ছে অ্যাডমিশন টেস্টে গিয়ে ধরা খাবা। বিষয়টা হচ্ছে যে এখন যে আকাম করবা, সে আকামের জন্য ধরা খাবা কখন? সে ধরা খাবা অ্যাডমিশন টেস্ট। আমাকে কি দেখা যাচ্ছে? এখানে দেখাইতেছে যে আমি ঘুরতেছি এখনো, যে লোড হচ্ছে না, কিন্তু আমাকে কি লোড হচ্ছে? আমাকে কি দেখা যাচ্ছে? আমাকে জানাও তো, আমাকে দেখা যাচ্ছে কি না। সাদা তো কমাইছি, এখন ঠিক আছে? ব্রাইটনেস তো কমাইছি, এখন ঠিক আছে না আরো কমাইতে হবে ব্রাইটনেস? ব্রাইটনেস তো কমিয়েছে, এখন ঠিক আছে না আরো কমাতে হবে? আচ্ছা ঠিক আছে। ওকে, সব পারফেক্ট। দেখো বিষয়টা হচ্ছে আমাদের মোটামুটি কিন্তু আমরা অনেক কিছু পড়ে ফেলছি, আমাদের কিন্তু খুব বেশি কিছু বাকি নেই। কি বাকি আছে? বোটানির 1-2, জুলজির 1-2, এছাড়া আমাদের বাকি যা আছে সবকিছু কিন্তু আমরা শেষ করে আসছি, তাই না? বোটানি জুলজির বাকি যত পড়ালেখা ছিল, আমাদের সব পড়ালেখা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবং আমরা যা পড়ছি ততটুকু থেকে আমাদের এইচএসসি কলেজের পরীক্ষা সবকিছু ভালো করে আসতে পারবো। মানে আমাদের 5টা অধ্যায় হয়ে গেছে। জুলজির ক্ষেত্রে 3, 4, 7, 11, 3, 4, 5, 7, 11, 5টা অধ্যায় পড়ছি। এই 5টা অধ্যায় পড়লে সিকিউর আর কিছু লাগে না। আবার বোটানির ক্ষেত্রে হচ্ছে যে আমরা 4, 7, 8, 9, 11 পড়ছি। এই 5টা অধ্যায় পড়লে আর হচ্ছে সিকিউর জন্য কিছু লাগে না। তাহলে আমাদের নর্মালি তো পরীক্ষায় সব অ্যান্সার করতে হয় না, অ্যান্সার করতে হয় লিমিটেড। এখন তাহলে ভাইয়া এই কয়টা, এই যে চ্যাপ্টারগুলো বাকি আছে এগুলো কি বাদ দিয়ে দিব? না, এগুলো বাদ দেওয়া যাবে না। কারণ বিষয় হচ্ছে যে তুমি তো, তোমার উদ্দেশ্য তার এইচএসসিতে এ প্লাস না। এইচএসসিতে এ প্লাস পাওয়া আসলে কোনো বিষয় না। এইচএসসিতে এ প্লাস তুমি হচ্ছে এইচএসসির আগে 2 মাস পড়ালেখা করলে এইচএসসিতে এ প্লাস পাবা। বাট বিষয়টা হচ্ছে অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এবং অ্যাডমিশন টেস্ট হচ্ছে বর্তমানে খুবই ভয়াবহ একটা জিনিস হয়ে গেছে। অ্যাডমিশন টেস্ট কিন্তু এখন খুবই 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 টাফ অ্যান্ড কম্পিটিটিভ হয়ে গেছে। এবং অ্যাডমিশন টেস্টে কিন্তু এখন খুব বেশি সময় পাওয়া যায় না। আগে যেমন অনেক সময় পাওয়া যেত, এখন কিন্তু সময়ের খুবই অভাব। এই জন্য এইচএসসি লেভেলে সবকিছু ভালোভাবে শেষ করে রাখতে হবে। বা শর্ট সিলেবাসের বাইরের গুলোও কি শেষ করে রাখবো? সেটা ইম্পর্টেন্ট না। তোমার শর্ট সিলেবাসটা ভালো করে শেষ করে রাখাটা তোমার জন্য সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে? তো আসো আমরা আজকে কি পড়বো? কোষ বিভাজন পড়বো। এই অধ্যায় থেকে এইচএসসি তে প্রশ্ন আসবে সিকিউ, মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে এমসিকিউ, বোর্ড পরীক্ষায়ও প্রশ্ন এমসিকিউ আসবে। এবং এই চ্যাপ্টারটা আমরা ছোটবেলায় লেদাকাল থেকে পড়ে আসতেছি, কোষ বিভাজন। আমাদের খুব নেয়ার টু হার্ট, খুব ভাল লাগে আমাদের কাছে কোষ বিভাজন পড়তে। কোষ বিভাজন মানে কি? একটা কোষের বিভাজনকে কোষ বিভাজন বলা হয়। একটা কোষ থেকে 2টা কোষ, 3টা কোষ, 4টা কোষ তৈরির প্রক্রিয়াকে কোষ বিভাজন বলা হয়। কোষ বিভাজন আমাদের হচ্ছে যে কে দেখতে পাইছে সর্বপ্রথম? কোষ বিভাজন সর্বপ্রথম লক্ষ্য করেন বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং 1882 সালে। আমাদের হচ্ছে কি 1882 সালে, 1882 সালে, 1882 সালে, 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, 1882 সালে আমাদের বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, 1882 সালে বিজ্ঞানী হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং, 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং, 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে যে আমাদের কি করছে? সামুদ্রিক স্যালমান্ডার কোষে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালমান্ডার, সামুদ্রিক স্যালমান্ডার, সামুদ্রিক স্যালমান্ডার, সামুদ্রিক
মান্ডার, স্যালমেন্ডার, সামুদ্রিক স্যালমেন্ডার। তাহলে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে আমাদের সামুদ্রিক স্যালমেন্ডার। এর বৈজ্ঞানিক নামটা আমাদের মনে রাখতে হবে, ট্রাইটুরুস ম্যাকুলোসা। সামুদ্রিক স্যালমেন্ডারের বৈজ্ঞানিক নাম কি? ট্রাইটুরুস ম্যাকুলোসা, ট্রাইটুরুস ম্যাকুলোসা, ম্যাকুলোসা, ট্রাইটুরুস ম্যাকুলোসা, ট্রাইটুরুস ম্যাকুলোসা, ট্রাইটুরুস ম্যাকুলোসা, ট্রাইটুরুস ম্যাকুলোসা থেকে সর্বপ্রথম হচ্ছে ট্রাইটুরুস ম্যাকুলোসা, ট্রাইটুরুস ম্যাকুলোসা। তাহলে 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক সালমান্ডার জীবের মধ্যে হচ্ছে, যেটার নাম হচ্ছে ট্রাইটুরুস ম্যাকুলোসা, এটার মধ্যে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে যে আমাদের কোষ বিভাজন লক্ষ্য করেন। এর মধ্যে ম্যাকুলোসার মধ্যে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, মধ্যে সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, সর্বপ্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন, কোষ বিভাজন লক্ষ্য করেন, কোষ বিভাজন লক্ষ্য করেন, কোষ বিভাজন লক্ষ্য করেন, কোষ বিভাজন লক্ষ্য করেন। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এই 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালমেন্ডার, যেটার নাম হচ্ছে ট্রাইটুরুস ম্যাকুলোসার মধ্যে সর্বপ্রথম এই কোষ বিভাজনটা লক্ষ্য করেন, সর্বপ্রথম এই কোষ বিভাজনটা লক্ষ্য করেন। ঠিক আছে, তাহলে হচ্ছে এই যে আমাদের 1882 সালে ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালমেন্ডারের মধ্যে সর্বপ্রথম কিন্তু কোষ বিভাজন লক্ষ্য করতে পারছেন, এবং হচ্ছে যে তাকে এই জন্য কোষ বিভাজনের আবিষ্কারক বলা হয়। এবং হচ্ছে যে রুডলফ ভিরশাও নামে একজন বলছে কোষ থেকেই কোষের সৃষ্টি হবে। এটি তো স্বাভাবিক, কোষ থেকে কোষের সৃষ্টি হবে, নাহলে তো কোষ থেকে হচ্ছে যে অন্য কিছু যে তৈরি হবে না, স্বাভাবিক না? কোষ থেকে কোষের সৃষ্টি হয়, এটা কে বলছে? রুডলফ ভিরশাও। কোষ থেকে কোষের সৃষ্টি হয়, কোষ থেকে কোষের সৃষ্টি হয়, কোষ থেকেই 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 কোষের সৃষ্টি হয়। এটা কে বলছে? এটা বলছে বিজ্ঞানী রুডলফ ভিরশাও। কথা কে বলছে? কথা বলছে বিজ্ঞানী রুডলফ ভিরশাও। এটার কথাই কে বলছে? বিজ্ঞানী রুডলফ ভিরশাও। রুডলফ ভিরশাও হচ্ছে এই কথা বলছে যে কোষ থেকেই কোষের সৃষ্টি হয়, কোষ থেকেই কোষের সৃষ্টি। এর কথা কে বলছে? বিজ্ঞানী রুডলফ ভিরশাও এ কথা আমাদের বলে গেছে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এই পুরো বিষয়টা দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে কোষ। এখন হচ্ছে যে কোষ বিভাজিত হয় তাকে বলি মাতৃকোষ, আর নতুন সৃষ্ট কোষকে বলা হয় আপত্য কোষ। তাহলে যে কোষ বিভাজিত হয় তাকে কি বলি আমরা? যে কোষ বিভাজিত হয়, যে কোষ বিভাজিত হয়, যে কোষ বিভাজিত হয়, যে কোষ বিভাজিত হয় তাকে বলি আমরা হচ্ছে, যে কোষ বিভাজিত হয় তাকে কি বলা হয়? যে কোষটা বিভাজিত হয় তাকে বলা হয় হচ্ছে মাতৃকোষ। যে কোষ বিভাজিত হয় তাকে বলি আমরা হচ্ছে মাতৃকোষ। আর নতুন সৃষ্ট কোষকে বলা হয় হচ্ছে আমাদের, নতুন সৃষ্ট কোষকে বলা হয় অপত্য কোষ। নতুন সৃষ্ট কোষকে, নতুন সৃষ্ট যে কোষ, এই নতুন সৃষ্ট কোষকে বলা হয় হচ্ছে আমাদের, কোষকে বলে হচ্ছে কি? অপত্য কোষ। অপত্য কোষ, অপত্য কোষ, বা ইংরেজিতে এটাকে আমরা বলি হচ্ছে ডটার সেল। অপত্য কোষ বা ইংরেজিতে এটাকে আমরা কি বলি? ডটার সেল। অপত্য কোষ বা ডটার সেল, ডটার সেল, অপত্য কোষ বা এটাকে বলি ডটার সেল, অপত্য কোষ বা এটাকে বলি ডটার সেল বলি। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়, যে কোষ বিভাজিত হয় তাকে বলি মাতৃকোষ, আর নতুন সৃষ্ট কোষকে কি বলি আমরা? অপত্য কোষ বা ডটার সেল বলা হয়। এই হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে কোষ বিভাজনের ক্ষেত্রে। তাহলে কোষ বিভাজন জিনিসটা কি? একটা কোষ বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টির প্রক্রিয়াকে কোষ বিভাজন বলা হয়। যে কোষটা বিভাজিত হয় তাকে বলি মাতৃকোষ, নতুন সৃষ্ট কোষকে বলি অপত্য কোষ বা ডটার সেল। 1882 সালে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং সামুদ্রিক স্যালমেন্ডারের মধ্যে সর্বপ্রথম কোষ বিভাজনটা লক্ষ্য করেন। কোষ থেকেই কোষের সৃষ্টি হয়, এটার কথা কে বলছে? রুডলফ ভিরশাও এই কথাটা বলে গেছেন। আচ্ছা, এখন আমাদের হচ্ছে যে একটা বিষয় আমাদের খুব কমনলি পরীক্ষার মধ্যে বা আমরা বুঝতে খুব ভুল করি, হ্যাপ্লয়েড কোষ, ডিপ্লয়েড কোষ, ট্রিপ্লয়েড কোষ এই বা টেট্রাপ্লয়েড কোষ, জিনিসগুলো আসলে কি? দেখো যে ধরো যে 4টা ক্রোমোজোম, 4টা, বা ধরো আমি তোমাকে হচ্ছে যে একটা এক্সাম্পল দেই, ধরো হচ্ছে যে কোথাও ধরো 18টা ক্রোমোজোম আছে একটা কোষের মধ্যে। 18 না, 18 অনেক বড় হয়ে যায় বিশেষ যেতে গেলে। ধরো 6টা ক্রোমোজোম, 6টা ক্রোমোজোম, 6টা ক্রোমোজোম, 6টা ক্রোমোজোম। এখন এই 6টা ক্রোমোজোম কিভাবে আছে সেটা হচ্ছে আমাদের বিষয়। এখন ধরো হচ্ছে যে একটা কোষ, একটা কোষের ভেতর হচ্ছে এই 6টা ক্রোমোজোম আলাদা আলাদা আছে। এই আলাদা একটা ক্রোমোজোম, এই 2টা, এই 3টা, এই 4টা, এই 5টা, এই 6টা। 6টা ক্রোমোজোম আলাদা আলাদা আছে, 6টা ক্রোমোজোম আলাদা আলাদা আছে। 6টা ক্রোমোজোম কেউ কাউকে হচ্ছে যে মানে কেউ কারোর সাথে না, 6টা ক্রোমোজোম আলাদা আলাদা আছে, 6টা ক্রোমোজোম আলাদা আলাদা আছে, 6টা ক্রোমোজোম আলাদা আলাদা থাকে, 6টা ক্রোমোজোম আলাদা আলাদা যদি থাকে, আলাদা আলাদা থাকলে, আলাদা আলাদা থাকলে থাকে, 6টা ক্রোমোজোম আলাদা আলাদা আছে।
আবার আরেকটা ঘটনায় দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এই যে 6টা ক্রোমোজোম, এর মধ্যে দুইটা করে ক্রোমোজোম একসাথে আছে, দুইটা করে ক্রোমোজোম একসাথে আছে। তাহলে দুইটা ক্রোমোজোম একসাথে, দুইটা করে ক্রোমোজোম একসাথে থাকে, তাহলে দুইটা করে ক্রোমোজোম একসাথে আছে আমাদের, দুইটা করে ক্রোমোজোম একসাথে আছে, দুইটা করে ক্রোমোজোম একসাথে আছে, এবং এদেরকে আমরা হোমোলোগাস ক্রোমোজোম বলি। যে পাশাপাশি যে দুইটা ক্রোমোজোম অবস্থান করতেছে তাদের হচ্ছে আকৃতি, বর্ণ, কাজগুলা সেম থাকে। দুইটা করে ক্রোমোজোম পাশাপাশি থাকে, 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 দুইটা করে ক্রোমোজোম পাশাপাশি থাকে। ঠিক আছে, এটা একটা ঘটনা হইতে পারে। আবার এমন হইতে পারে যে হচ্ছে তিনটা করে ক্রোমোজোম একসাথে আছে, তিনটা করে ক্রোমোজোম একসাথে আছে, তাহলে হচ্ছে এই আমাদের হচ্ছে 1 2 3, আবার এখানে 1 2 3, তাহলে হচ্ছে তিনটা করে ক্রোমোজোম পাশাপাশি থাকে। তাহলে হচ্ছে দেখো তিনটা করে ক্রোমোজোম আমাদের হচ্ছে পাশাপাশি আছে, তিনটা করে ক্রোমোজোম পাশাপাশি থাকে, তিনটা করে ক্রোমোজোম পাশাপাশি থাকে। ঠিক আছে, এরকম হইতে পারে আমাদের। তাহলে খেয়াল করে দেখো যে 6টা ক্রোমোজোম 3টা ভিন্ন গঠনে থাকতে পারে। 1 নম্বর গঠন হচ্ছে যে এই 6টা ক্রোমোজোম আলাদা আলাদা, প্রতিটা ক্রোমোজোম আলাদা একটা করে সেট গঠন করে, নিজের মতো ক্রোমোজোমগুলো আছে, মানে খেয়াল করো ক্রোমোজোমগুলো আলাদা করে সেট করে থাকে, 6টা ক্রোমোজোম আলাদা সেট করে, এটা একটা ঘটনা হইতে পারে। তারপর হইতে পারে এই 6টার মধ্যে হচ্ছে যে আমাদের দুইটা করে ক্রোমোজোম মিলে আলাদা একটা সেট হইতে পারে, দুইটা করে ক্রোমোজোম আলাদা করে একটা সেট হইতে পারে বা পাশাপাশি থাকতে পারে। এরপর হচ্ছে তিনটা করে ক্রোমোজোম পাশাপাশি থাকতে পারে, মানে হচ্ছে 6টার মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোম আলাদা সিঙ্গেললি থাকতে পারে, মানে একটা ক্রোমোজোম একটা সেট, একটা ক্রোমোজোম একটা সেট, একটা ক্রোমোজোম একটা সেট, এভাবে থাকতে পারে। অথবা দুইটা করে ক্রোমোজোম পাশাপাশি থাকতে পারে, যে দুইটা ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি হতে পারে, অথবা তিনটা করে ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি হতে পারে। যদি এরকম হয় 6টা ক্রোমোজোম একসাথে আছে এবং 6টা ক্রোমোজোম একসাথে মিলে একটা সেট তৈরি করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে হ্যাপ্লয়েড। 6টা ক্রোমোজোম আলাদা সেট করতেছে, মানে একটা করে ক্রোমোজোম, মানে প্রত্যেকটা একটা সিঙ্গেল এন্টিটি, ও নিজে আলাদা, ও আলাদা, ও আলাদা, ও আলাদা, ও আলাদা, ও আলাদা, তখন সেই গঠনটাকে হ্যাপ্লয়েড বলি, বা এটাকে আমরা এন দিয়ে বোঝাই। হ্যাপ্লো মানে 1 বোঝাচ্ছে। এখানে হচ্ছে দুইটা করে ক্রোমোজোম একসাথে আছে, দুইটা করে ক্রোমোজোম একসাথে আছে এবং দুইটা করে ক্রোমোজোম একসাথে পাশাপাশি থেকে এরা হচ্ছে একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করতেছে, দুইটা ক্রোমোজোম একই বৈশিষ্ট্য বা একই ধরনের ভাব প্রকাশে সাহায্য করতেছে। তখন এই জিনিসটাকে কি বলি আমরা, দুইটা করে ক্রোমোজোম যখন এরকম একসাথে কাজ করে তখন তাকে বলি ডিপ্লয়েড, বা এটাকে বলি আমরা 2n। আর যখন হচ্ছে তিনটা করে ক্রোমোজোম পাশাপাশি থাকবে, এবং তিনটা করে ক্রোমোজোম মিলে আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের পিছে দৌড়াদৌড়ি করবে, তখন তাকে বলি আমরা ট্রিপ্লয়েড। তখন তাকে আমরা কি বলি, তখন তাকে বলি আমরা হচ্ছে ট্রিপ্লয়েড, ট্রিপ্লয়েড, বা এটার নাম হচ্ছে 3n, তাহলে খেয়াল করে দেখো আমাদের হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড তিনটা বিষয় রয়েছে। হ্যাপ্লয়েড মানে কি 6টা ক্রোমোজোম আলাদা করে থাকতেছে, মানে হ্যাপ্লয়েড মানে কি যখন প্রত্যেকটা ক্রোমোজোম আলাদা ভাবে থাকে, ওই ক্রোমোজোমগুলো একটার সাথে মিশ্রিত হয় না, বা মানে একটা ক্রোমোজোম একটা সেট, তখন তাকে আমরা কি বলি, হ্যাপ্লয়েড বলি। যখন দুইটা ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি হয় তখন তাকে বলি আমরা ডিপ্লয়েড। যে আমাদের দুইটা ক্রোমোজোম পাশাপাশি আছে এবং দুইটা ক্রোমোজোম মিলে একটা সেট, তখন তাকে বলি আমরা ডিপ্লয়েড। আর যখন তিনটা করে ক্রোমোজোম পাশাপাশি থেকে একটা সেট তৈরি করে তখন তাকে বলি আমরা ট্রিপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড মানে হচ্ছে n, ডিপ্লয়েড মানে হচ্ছে 2n, ট্রিপ্লয়েড মানে হচ্ছে 3n। ঠিক আছে, হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েডের বিষয়টা বুঝছো, যে একটা ক্রোমোজোম একটা সেট, বা একটা ক্রোমোজোম প্রত্যেকটা ক্রোমোজোম আলাদা আছে, হ্যাপ্লয়েড। ক্রোমোজোম দুইটা করে যদি একসাথে থাকে এবং দুইটা ক্রোমোজোম একটা বৈশিষ্ট্যের পিছনে দৌড়ায়, ডিপ্লয়েড। তিনটা করে ক্রোমোজোম একসাথে আছে এবং তিনটা করে ক্রোমোজোম একটা বৈশিষ্ট্যের পিছনে দৌড়াচ্ছে বা বিভিন্ন সেম বৈশিষ্ট্যের পিছনে দৌড়াচ্ছে, তখন তাকে বলি আমরা ট্রিপ্লয়েড। 4টা করে ক্রোমোজোম যদি থাকে, টেট্রাপ্লয়েড। ব্রাইটনেস কমাইতে হবে, এটা তো আগে বললে হইতো না, ব্রাইটনেসের বিষয় তো আগে বলো নাই। কই ব্রাইটনেস অনেক বেশি, ব্রাইটনেস তো ঠিক আছে আমি দেখতে পাচ্ছি, এই ব্রাইটনেস অনেক বেশি তোমাদের কাছে লাগতেছে? ব্রাইটনেস কই অনেক বেশি, ব্রাইটনেস তো ঠিক আছে, ব্রাইটনেস তো অনেক বেশি না, ঠিক আছে তো ব্রাইটনেস। ব্রাইটনেস তো বেশি ছিল না, ঠিক ছিল তো। তোমাদের অভিযোগ মাশাআল্লাহ দিলে শেষ নাই।
ওকে, তাহলে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড ট্রিপ্লয়েড বিষয়টা আমরা বুঝতে পারছি। আচ্ছা দেখো, কোষ বিভাজন বেসিক্যালি 3 প্রকার আছে। কোষ বিভাজন কয় প্রকার? কোষ বিভাজন কিন্তু হচ্ছে আমাদের 3 প্রকার। কোষ বিভাজন, কোষের বিভাজন, কোষ বিভাজন, কোষ বিভাজন কয় প্রকার আমাদের? কোষ বিভাজন কিন্তু আমাদের বেসিক্যালি হচ্ছে 3 প্রকার। 1 নম্বর প্রকার কি? 1 নম্বর প্রকার হচ্ছে আমাদের পৃথিবীতে সর্বপ্রথম কোষ বিভাজনের যে প্রকারভেদ বাইরেছে তার নাম হচ্ছে মাইটোসিস। সবার প্রথম কোষ বিভাজনের যে প্রকারভেদ বিজ্ঞানীরা বের করেছে সেটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস বা এটার নাম হচ্ছে সমীকরণিক বিভাজন। সমীকরণিক বিভাজন, মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, মাইটোসিস বা সমীকরণিক বিভাজন। এরপর হচ্ছে আমরা যেটা দেখতে পাইছি, বিজ্ঞানীরা দেখতে পাইছে যে একটা বিভাজন আছে সেটা মাইটোসিস না। তাহলে মাইটোসিস না, কোনো কিছুর আগে বায়োলজিক্যাল ওয়ার্ডের আগে না যুক্ত করার আগে আমরা কি করি? এ ওয়ার্ডটা এড করি। এ মাইটোসিস, এটাকে কি বলি? এ মাইটোসিস, মাইটোসিস বা এটার নাম হচ্ছে মাইটোসিস, মাইটোসিস, মাইটোসিস বা যেটা হচ্ছে আমাদের সমীকরণিক বিভাজন, মানে মাইটোসিস না, এটাকে আমরা বলি প্রত্যক্ষ কোষ বিভাজন। এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন। প্রত্যক্ষ কোষ বিভাজন, এটা পরোক্ষ না, প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে 1 নম্বর বিষয় হচ্ছে অ্যামাইটোসিস বা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কোষ বিভাজন, তারপর হচ্ছে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন। এরপর বিজ্ঞানীরা অনেক পরে আরেকটা কোষ বিভাজন পাইলো যেখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়, তার নাম দিল মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন। মায়োসিস বা হচ্ছে এটাকে কি নাম দিয়েছে বিজ্ঞানীরা? হ্রাসমূলক বিভাজন নাম দিয়েছে। নাম কি দিয়েছে? নাম দিয়েছে হচ্ছে হ্রাসমূলক বিভাজন। তাহলে কোষ বিভাজনের 3টা প্রকার ভেদ কিন্তু আমরা দেখতে পাইলাম। কোষ বিভাজনের 3টা টাইপ কিন্তু আমরা দেখতে পাইলাম। কোষ বিভাজনের 3টা টাইপ কিন্তু আমরা দেখতে পাইলাম। একটা হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, একটা হচ্ছে মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন, একটা হচ্ছে মায়োসিস বা হ্রাসমূলক বিভাজন। এই 3টা হচ্ছে কোষ বিভাজনের খুবই গুরুত্বপূর্ণ 3টা টাইপ, মনে রাখতে হবে, পরীক্ষায় বারবার আসবে। সো হচ্ছে আমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন আমরা একটা একটা করে প্রতিটা করে ক্র্যাক করব, প্রত্যেকটা নিয়ে পড়ালেখা করব। ঠিক আছে, আসো আমরা প্রত্যেকটা নিয়ে পড়ালেখা করি। ওকে, তাহলে দেখো যে আমরা প্রথমে আসি অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন নিয়ে পড়ালেখা করি। সহজটা দিয়ে শুরু করি, কঠিনে পরে যাই। তাহলে প্রথমে হচ্ছে অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস বা যেটার ইংরেজি হচ্ছে এ দিয়ে সবসময় মনে রাখবা বায়োলজিতে কি বোঝায়? না বোঝায়। এ হচ্ছে এমন একটা প্রিফিক্স যেটা দিয়ে না বোঝায়, বা আমরা বলতে পারি হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন। তাহলে হচ্ছে আমরা 1 নম্বর জিনিস দেখলাম হচ্ছে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। 1 নম্বর বিষয় আমরা কি দেখতে পাচ্ছি? অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন। এই যে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এই জিনিসটা বলতে আমরা বেসিক্যালি কি বুঝতেছি বা কি বোঝানো হচ্ছে এই অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনের মাধ্যমে? এই অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনের মাধ্যমে আমরা কি বুঝাচ্ছি? অ্যামাইটোসিস, 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 অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন, এটা দিয়ে আমরা কি বুঝাচ্ছি বেসিক্যালি? খেয়াল করে দেখো, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। ক্লাস নিচ্ছিলাম একটু। হ্যাঁ, ক্লাসে ছিলাম, ফ্রি হয়ে কল দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাই দেখো যে প্রক্রিয়ায় আমাদের কোষটা সরাসরি বিভাজিত হয়, দেখো মাইটোসিস কিন্তু অনেক জটিল, অনেকগুলা জটিল পর্যায়ের মাধ্যমে হয়। ছোটবেলায় পড়ছো না? বলো তো মাইটোসিসের ধাপ কয়টা? এই প্রশ্ন না পারলে এখন হচ্ছে পিটাবো ব্যাট দিয়ে। বলো মাইটোসিসের ধাপ কয়টা? ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হলে বেস্ট হয়। আচ্ছা, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে পড়তে চাও? ওকে, দাঁড়াও, তোমার জন্য ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ব্যবস্থা করতেছি। টুকু 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 টুকু, না দিস স্পেস। ওকে, হ্যাঁ, আমার লেখা চলে গেছে সব। আচ্ছা, দেখো তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে পড়তে কেমন লাগে? আমার কাছে না ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভালো লাগে না। ব্ল্যাকটা কেমন জানি একটা কটকটা কালার, রক্ত মানে সব আলো শোষণ করে নেয়, তো আমার কাছে এই জন্য ভালো লাগে না। ভালো লাগতেছে? দেখো
ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভাল লাগতেছে? অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ কোষ বিভাজন ভাল লাগতেছে? এখন তোমরা হয়তো আরেকজন টিচারের কাছে পড়ো যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে পড়ায়, এই জন্য তোমার কাছে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে, ঠিক আছে? ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমার কাছে কেমন জানি মানে একটু আই ডোন্ট নো, মানে ভালো, সবই ভালো, কোনো কিছু খারাপ হইতে যাবে কেন? খারাপ হইতে যাবে কেন? হোয়াইট বোর্ডে আমার কাছে হচ্ছে যে হোয়াইট হোয়াইট ফিলিং আসে, এই জন্য এসব ব্ল্যাক সরাট। আচ্ছা ওকে, তাহলে আমরা আগের রূপে ফিরে যাই। আমার কাছে সব বোর্ডই আছে, ঠিক আছে, আই হ্যাভ অল বোর্ড। এই হচ্ছে যে এটার মধ্যে সব কালারের বোর্ড হয়, এই যত কালার চাও সব কালারের বোর্ডে তোমরা পড়ালেখা করতে পারবা। আচ্ছা, তাই আমার হুদে অ্যামাইটোসিস লেখা আবার মুছে লাগলো। আচ্ছা আসো, হচ্ছে কি আমাদের অ্যামাইটোসিস, তাহলে হচ্ছে যে আমরা অ্যামাইটোসিস আমরা কোথায় আসবো? আমরা আসবো কোথায়? অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস, অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বা প্রত্যক্ষ কোষ বিভাজন মানে নর্মালি হচ্ছে মাইটোসিস কিন্তু আমাদের অনেকগুলা ধাপে হয়। কয়টা ধাপে হয়? 5টা ধাপে হয়। অ্যামাইটোসিসটা সরাসরি হয়ে যায়, আমাদের কোনো ধাপ বেধাপের কোনো বিষয় থাকে না। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজনের সংজ্ঞা কি? যে কোষ বিভাজন প্রক্রিয়া একটা মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় আমাদের হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সাইটোপ্লাজম যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সাইটোপ্লাজম ও যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়া কোনো আব্বু আসছে? আম্মু জটিল আব্বুর একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করতো রিপোর্টগুলা নিয়ে আসতেছে কিনা মনি, কারণ আজকে রিপোর্ট আনার কথা আনতেছে না। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুটি আপত্য কোষ সৃষ্টি করে, সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, দুটি অপত্য কোষের সৃষ্টি করে তাকে আমাদের হচ্ছে অ্যামাইটোসিস করে, তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে খেয়াল করে দেখো যে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন জিনিসটা কি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে দুইটা আপত্য কোষের সৃষ্টি হয়, তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। ধরো এরকম একটা কোষ ছিল, যে এরকম একটা গোলটুস আর তার ভেতরে একটা বল্টুসটা হচ্ছে নিউক্লিয়াস। তারপর হচ্ছে এই বল্টুসটা হচ্ছে কি হচ্ছে সুন্দর মতো এই কোষটা হচ্ছে যে একটু সাইজে বড় সড়ো হচ্ছে, এই বল্টুসটাও হচ্ছে যে একটু সাইজে বড় সড়ো হচ্ছে, ঠিক আছে? সাইজে বড় সড়ো হচ্ছে, বল্টুসটাও কি হচ্ছে সাইজে বড় সড়ো হচ্ছে, ঠিক আছে? বড় সড়ো হচ্ছে, তারপর হচ্ছে এটা দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, তারপর সুন্দর মতো এটা হচ্ছে
যে দুইটা এরকম ছোট ছোট কোষে বিভক্ত হয়ে যাচ্ছে। তাই সরাসরি মানে কোনো জটিল মাধ্যমিক পর্যায়ে টর্যায়ে ধাপটাপ কিছু লাগে না, সুন্দর মতো ঠুসঠাস হয়ে যায়। এটা সবার মধ্যে দেখা যায় না। এই আমাদের হচ্ছে যে অ্যামাইটোসিসটা হচ্ছে আমাদের 3টা কোষের মধ্যে দেখা যায়, সবার মধ্যে কিন্তু আমাদের দেখা যায় না। আমরা মনে রাখবো অ্যামাইটোসিসের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, বে দিয়ে কি? ব্যাকটেরিয়া, অ্যামিবা ইস্ট, ব্যাকটেরিয়া অ্যামিবা, অ্যামিবা, ব্যাকটেরিয়া অ্যামিবা। তোমাদের কোন ক্লাস অ্যামিবা পড়ছো বলো তো? আমি যে ক্লাস অ্যামিবা পড়ছিলাম আমার অনেক মজা লাগছিল অ্যামিবা পড়তে। অ্যামিবার ছবি আঁকতে অনেক ভালো লাগতো। ধরো অনেক ছবি আঁকতে গেলে ভুলভাল হইতো, অ্যামিবার ছবি আঁকার মধ্যে কোনো ভুল নাই, যেমনি একটা দিবা তেটাই অ্যামিবা। কারণ হচ্ছে কি? অ্যামিবার নির্দিষ্ট কোনো আকৃতি নেই, অ্যামিবা হচ্ছে এক এক সময় এক এক আকৃতি ধারণ করে, ঠিক আছে? তো হচ্ছে এবং বিজ্ঞানী স্টার্সবার্জার নামে একজন বিজ্ঞানী আছে, স্টার্সবার্জার। এই স্টার্সবার্জার বলছে, আমাদের এখানে কিন্তু ওয়াল্টার ফ্লেমিং কিন্তু আবিষ্কারক, আর স্টার্সবার্জার বলছে যে অ্যামাইটোসিস হতেই আমাদের সকল জটিল এবং উন্নত কোষ বিভাজন পদ্ধতির সৃষ্টি হয়েছে। বিজ্ঞানী স্টার্সবার্জার একটা কথা বলছে, কি বলছে? বিজ্ঞানী স্টার্সবার্জার, বিজ্ঞানী বিজ্ঞানী স্টার্সবার্জারের মতে আমাদের হচ্ছে এই অ্যামাইটোসিস থেকেই সকল উন্নত ও জটিল অ্যামাইটোসিস থেকেই হচ্ছে আমাদের কি হয়েছে? অ্যামাইটোসিস থেকেই সকল উন্নত ও জটিল কোষ বিভাজন পদ্ধতির সৃষ্টি হয়েছে। কোষ বিভাজনের সৃষ্টি হয় অ্যামাইটোসিস থেকেই সকল উন্নত ও জটিল কোষ বিভাজনের সৃষ্টি হয়, ঠিক আছে? এইটাই হচ্ছে যে আমাদের স্টার্সবার্জারের মতামত। এটা পরীক্ষার মধ্যে কিন্তু ভালোই দেয়, দেখা যায় 2 দিন পরই পরীক্ষার মধ্যে দিয়ে দিবে এই জিনিসটা। ওকে, তাহলে হচ্ছে মাইটোসিস থেকেই সকল উন্নত জটিল কোষ বিভাজনের সৃষ্টি হয়েছে। এবার আসো মাইটোসিস বা সমীকরণিক বিভাজন। এটা তো আমাদের ছোটবেলার সেই আবেগময় পড়ালেখা, 9-10 পড়ছো। মাইটোসিস বলো তো, মাইটোসিসের কয়টা ধাপ আছে? ধাপগুলোর নাম বলো তো। মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, মাইটোসিসের ধাপগুলোর নাম বলো। মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, মাইটোসিসের ধাপগুলোর নাম কমেন্টে জানাও যে মাইটোসিসের কয়টা ধাপ আছে, ধাপগুলোর নাম কি কি? 5টা ধাপ আছে, ধাপগুলোর নাম কি কি বলো তো? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই অ্যামাইটোসিসটা যে কোষগুলোর মধ্যে ঘটে, এই ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট, এর মধ্যে ইস্টটা শুধু প্রকৃত কোষ, ব্যাকটেরিয়া আর অ্যামিবাগুলো কিন্তু অপ্রকৃত কোষ। কিন্তু মাইটোসিস এবং মায়োসিস কিন্তু আমাদের কোথায় করবে? প্রকৃত কোষে বসবে। তাই যে কোষ বিভাজন প্রক্রিয়ায় এটি প্রকৃত কোষের নিউক্লিয়াস, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস, একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস, একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস, যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস
আমাদের হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়া একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস, আমাদের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত, প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং ক্রোমোজোম উভয়ই একবার করে, এই সংজ্ঞাটা ভালো না, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সম আকৃতির ও সমগুণ সম্পন্ন নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয়ে সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয়ে সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয়ে একবার করে বিভাজিত হয়ে একবার করে বিভাজিত হয়ে একবার করে বিভাজিত হয়ে বিভাজিত হয়ে সম আকৃতির ও সমগুণ সম্পন্ন। যে কোষ বিভাজন প্রক্রিয়া একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয়ে সম আকৃতির ও সমগুণ সম্পন্ন, সম আকৃতির ও সমগুণ সম্পন্ন, সমগুণ সম্পন্ন, সম আকৃতির ও সমগুণ সম্পন্ন। তাহলে হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়া একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয়ে সম আকৃতির ও সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষের সৃষ্টি করে, দুটি অপত্য কোষের সৃষ্টি করে, দুটি অপত্য কোষ বা ডটার সেলের সৃষ্টি করে, অপত্য কোষের সৃষ্টি করে, তাকে আমরা কি বলি? অপত্য কোষের সৃষ্টি করে, অপত্য কোষের সৃষ্টি করে, অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে, অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে, তাকে কি বলে? মাইটোসিস বলে, তাকে মাইটোসিস বলে, তাকে মাইটোসিস বলে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো হোয়াট ইজ মাইটোসিস। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম, একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয়ে সম আকৃতি ও সমগুণ সম্পন্ন দুইটা আপত্য কোষের সৃষ্টি করে, তাকে আমরা কি বলি? মাইটোসিস বলি। ঠিক আছে, তো মাইটোসিসটা কিন্তু আমাদের হচ্ছে যে সমীকরণিক বিভাজন বলি, কারণ মাইটোসিস প্রক্রিয়ায় কি হয় যে মাতৃকোষের নিউক্লিয়াস এবং প্রকৃত কোষের নিউক্লিয়াস, আমাদের নিউক্লিয়াস মাতৃকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা আর প্রকৃত কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, মাতৃকোষের নিউক্লিয়াসের আকৃতি এবং প্রকৃত কোষের নিউক্লিয়াসের আকৃতি সেম থাকে, মাতৃকোষের গুণ আর প্রকৃত কোষের গুণ সেম থাকে। তাহলে এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি? মাইটোসিস বা সমীকরণিক বিভাজন। তাহলে এই যে একটা কোষ, এই কোষটা আর এখানে আমাদের দুইটা কোষ, ধরো এই দুই কোষের আকৃতি সেম হবে, যদিও আমার পক্ষে সেম আকৃতির আঁকাটা একটু টাফ, তাও হচ্ছে যে মনে রাখবো আকৃতি কিন্তু কি হবে? যে সেম হবে। ঠিক আছে, তাহলে আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা আর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে আমাদের সেম হবে। দেখি তো এখানে অনেকগুলো শেপ আছে, এটা দিয়ে কি আমরা কোনো শেপ দিতে পারি কিনা? কেমনে দেয় এটা দিয়ে শেপ? কাজ করে না, আমি হাত দিয়ে দিই, আমার হাত ইচ্ছে ভালো। সিস্টেম আছে মনে হয়, দেখতে হবে। তাহলে হচ্ছে দুইটা জায়গার আমাদের হচ্ছে সেল সংখ্যা, আমাদের হচ্ছে আকৃতি এবং গুণাগুণ সেম হবে। এটা হচ্ছে আমাদের 2n, এটাও হচ্ছে আমাদের 2n, এটাও হচ্ছে আমাদের 2n। ঠিক আছে, দুইটা 2n। ওকে, এরপর হচ্ছে যে আমাদের এখানে কি হবে? এখানে হবে হচ্ছে আমাদের n, এটা হচ্ছে আমাদের n, এটা হচ্ছে আমাদের n, এখান থেকে হচ্ছে আমাদের দুইটা তৈরি হবে, এটাও হচ্ছে যে n এবং n হবে। তারপর হচ্ছে ধরো 3n একটা কোষ আছে, এই 3n কোষটারও যদি তুমি বিভাজিত করো মাইটোসিস প্রক্রিয়ায় দুইটা 3n তৈরি হবে। তাহলে সহজ হিসাব হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায় আপত্য কোষের মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর আপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। আর মাইটোসিসটা যে কোনো কোষেই ঘটতে পারে, হ্যাপ্লয়েড হোক, ডিপ্লয়েড হোক, ট্রিপ্লয়েড হোক, টেট্রাপ্লয়েড হোক, যে কোনো কোষেই হচ্ছে আমাদের কি ঘটে? মাইটোসিস ঘটে। মাইটোসিস ঘটার জন্য কোনো হচ্ছে যে সেল টাইপ আলাদা হওয়া লাগবে না, কিন্তু মায়োসিস কিন্তু আবার সব কোষে ঘটতে পারে না। মায়োসিসের ক্রোমোজোম সংখ্যা যেহেতু অর্ধেক হয়, সেজন্য মায়োসিস শুধুমাত্র ডিপ্লয়েড কোষেই ঘটে। মায়োসিস শুধুমাত্র কোন কোষে ঘটে? ডিপ্লয়েড কোষে ঘটে। কিন্তু মাইটোসিস কিন্তু সব কোষে ঘটতে পারবে, সেটা হ্যাপ্লয়েড হোক, ডিপ্লয়েড হোক, ট্রিপ্লয়েড হোক, সব কোষে মাইটোসিস ঘটতে পারে। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়া একটা প্রকৃত কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একবার করে বিভাজিত হয়ে সমাকৃতি ও সমগুণ সম্পন্ন দুইটা আপত্য কোষের সৃষ্টি করে, তাকে আমরা কি বলি? তাকে আমরা মাইটোসিস বলি।
তাহলে গেল মাইটোসিসের বিষয় আমরা বুঝলাম মাইটোসিসের বিষয়। এখন আসো যে মাইটোসিসের বিষয় আমাদের গেল, আমরা মাইটোসিসের ইনিশিয়াল কথাবার্তা বুঝলাম। এখন মাইটোসিসের হচ্ছে যে আমাদের কোথায় ঘটে, তোমরা বলো তো মাইটোসিস কোথায় ঘটে? সকল দৈহিক কোষে মাইটোসিস ঘটবে, সকল দৈহিক কোষে মাইটোসিস ঘটে। তাহলে মাইটোসিস কোথায় ঘটে? মাইটোসিস হচ্ছে সকল দৈহিক কোষে মাইটোসিস ঘটে, সকল দৈহিক যে যত কোষ আছে সকল দৈহিক কোষে মাইটোসিস ঘটে, 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 সকল দৈহিক কোষে, সকল দৈহিক কোষে আমাদের কি ঘটবে? সকল দৈহিক কোষে হচ্ছে আমাদের মাইটোসিস ঘটে, সকল দৈহিক কোষে হচ্ছে আমাদের মাইটোসিস ঘটে, মাইটোসিস ঘটে, সকল দৈহিক কোষে আমাদের মাইটোসিস ঘটে। মানে সকল দৈহিক কোষের ইংরেজি কি বলো তো? দৈহিক কোষের ইংরেজি কি? দৈহিক কোষের ইংরেজি কি? হোয়াট ইজ দ্য ইংলিশ অফ দৈহিক কোষ? সোমাটিক সেল বলি, তাই না? দৈহিক কোষে ইংরেজি সোমাটিক সেল। একটু ইংরেজিগুলো জানবা, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু ইংরেজি দেয়, প্রচুর ইংরেজি দেয়। ওকে, তাহলে হচ্ছে মাইটোসিস বা সমীকরণিক বিভাজনকে আমরা বুঝতে পারছি, মাইটোসিসের মেইন কথাবার্তা আমরা হচ্ছে মোটামুটি বুঝতে পারছি। মাইটোসিসটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসের এই সমীকরণিক বিভাজনটা প্রথম দেখতে পায়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে মাইটোসিসে কিন্তু দুইটা জিনিসের বিভাজন হয়, একটা নিউক্লিয়াসের বিভাজন হয়, আর একটা হচ্ছে যে আমাদের এই সাইটোপ্লাজমের বিভাজন হয়। মাইটোসিসের মধ্যে দুইটা জিনিসের কিন্তু বিভাজন হয়, মাইটোসিসের মধ্যে বেসিক্যালি দুইটা জিনিসের বিভাজন হয়, একটা নিউক্লিয়াসের বিভাজন, একটা সাইটোপ্লাজমের বিভাজন। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, আরেকটা কি আমাদের হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, আরেকটা 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 কি সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলি? নিউক্লিয়াসের বিভাজনকে বলি হচ্ছে আমরা কি 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 নিউক্লিওকাইনেসিস বলবো না, এটাকে বলি আমরা ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলি? সাইটোকাইনেসিস, বাংলায় লিখি দুইটা, সাইটোকাইনেসিস। আচ্ছা, এখন আমার প্রশ্নের উত্তর দাও যে আমাদের যে মাইটোসিসের 5টা স্টেপ আমরা দেখি, সেই 5টি স্টেপ আমাদের হচ্ছে কাইনেসিস, সেই 5টি স্টেপ আমাদের কিসের স্টেপ? সেই 5টি স্টেপ কি আমাদের ক্যারিওকাইনেসিসের স্টেপ, নাকি সেই 5টি স্টেপ আমাদের সাইটোকাইনেসিসের স্টেপ? মাইটোসিসের যে আমরা হচ্ছে স্টেপগুলা দেখি, মাইটোসিসের কয়টা স্টেপ আছে? মাইটোসিসের 5টা স্টেপ আমরা যে দেখতে পাই, সেই স্টেপগুলা হচ্ছে কিসের স্টেপ? ক্যারিওকাইনেসিসের স্টেপ না সাইটোকাইনেসিসের স্টেপ? অবশ্যই সেগুলা ক্যারিওকাইনেসিসের স্টেপ, কারণ নিউক্লিয়াসের বিভাজনটা হচ্ছে আমাদের মেইন জিনিস, নিউক্লিয়াসের বিভাজনটা এখানে মেইন জিনিস বা মেইন ঘটনা। ক্যারিওকাইনেসিসটা হচ্ছে আমাদের নামকরণ করছে এবং দেখতে পাইছে বিজ্ঞানী স্লাইখার। ক্যারিওকরণ হচ্ছে যে নামকরণ প্লাস হচ্ছে দেখতে পায়, ক্যারিওকাইনেসিসের হচ্ছে নামকরণ প্লাস হচ্ছে ক্যারিওকাইনেসিস দেখতে পায় হচ্ছে বিজ্ঞানী স্লাইখার, দেখতে পায় হচ্ছে বিজ্ঞানী স্লাইখার দেখতে পায়, ঠিক আছে? ওকে, এখন আসো যে ক্যারিওকাইনেসিস যে আছে, ক্যারিওকাইনেসিসের কয়টা স্টেপ? 5টা স্টেপ। ক্যারিওকাইনেসিসের কয়টা স্টেপ? ক্যারিওকাইনেসিসের আমাদের 5টা স্টেপ। আমাদের হচ্ছে যে আমরা যে ধাপগুলা পড়ি, প্রোফেজ, তারপর হচ্ছে প্রোমেটাফেজ, তারপর হচ্ছে অ্যানাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এগুলো মূলত কার মধ্যে পড়ে? মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের এই ক্যারিওকাইনেসিসের মধ্যে
পরে, কার মধ্যে পড়ে? ক্যারিওকাইনেসিসের মধ্যে পড়ে। সাইটোকাইনেসিসের স্টেপ কিন্তু এগুলা না। সাইটোকাইনেসিসটা হচ্ছে সিম্পল সেল ডিভিশন। সাইটোকাইনেসিস হচ্ছে একটা সিম্পল সেল ডিভিশন, সাইটোকাইনেসিসের মধ্যে কোনো ভেজাল নাই। তাহলে হচ্ছে আমাদের মাইটোসিস হচ্ছে এইটা। মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো তোমরা জানো যে আমাদের একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়, সব কথাবার্তা মাইটোসিসের মধ্যে সেম, এখানে কোনো এক্সট্রা কথাবার্তা নাই। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা তোমাদের 9 10 মনে হয় ছিল না, সেটা হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল। সেটা কি আমাদের কোষ চক্র বা সেল সাইকেল, 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 এই জিনিসটা আমাদের আসলে কি? কোষ চক্র বা সেল সাইকেল। কোষ সৃষ্টি, বৃদ্ধি এবং পরবর্তী বিভাজন, এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে। বিষয়টা আমাদের কি আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের হচ্ছে কোষ সৃষ্টি, কোষ সৃষ্টি, কোষ সৃষ্টি, তারপর হচ্ছে কোষের বৃদ্ধি, কোষ সৃষ্টি হবে, কোষের বৃদ্ধি হবে ও পরবর্তী বিভাজন, ও পরবর্তী বিভাজন, পরবর্তী বিভাজন, পরবর্তী বিভাজন, বিভাজন। তাহলে হচ্ছে আমরা খেয়াল করে দেখি যে আমাদের হচ্ছে কোষ সৃষ্টি, বৃদ্ধি ও পরবর্তী বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, এই তিনটি কাজ, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, যে চক্রের মাধ্যমে সম্পন্ন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়, সম্পন্ন হয়, সম্পন্ন হয়, তাকে আমরা কি বলি? তাকে কোষ চক্র বা সেল সাইকেল বলি। তাকে কি বলি? কোষ চক্র বা সেল সাইকেল, কোষ চক্র বা সেল সাইকেল বলি, কোষ চক্র বা সেল সাইকেল বলে। এবং এটার আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক। আবিষ্কারককে? আবিষ্কারক হচ্ছে আবিষ্কারক, আবিষ্কারক হচ্ছে, আবিষ্কারক হলো হাওয়ার্ড ও পেল্ক। আবিষ্কারক হলো কে? আবিষ্কারক হলো হচ্ছে হাওয়ার্ড ও পেল্ক। আবিষ্কারক হলো হচ্ছে হাওয়ার্ড, হাওয়ার্ড ও পেল্ক, হাওয়ার্ড ও পেল্ক, হাওয়ার্ড ও পেল্ক। হাওয়ার্ড ও পেল্ক নামক দুইজন হচ্ছে বিজ্ঞানী, এটার আবিষ্কারক। হাওয়ার্ড ও পেল্ক হচ্ছে এটার আবিষ্কারক। তাহলে হচ্ছে কোষ সৃষ্টি, বৃদ্ধি ও পরবর্তী বিভাজন, এই তিনটা কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বা সেল সাইকেল বলা হয়। আবিষ্কারককে বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক এটা আবিষ্কার করছে। কোষ চক্র বা সেল সাইকেলের মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পাই, মেইন বিষয়টা কি দেখো। এখন দেখো যে তোমাদের এইচএসসি পরীক্ষা তোমরা দিবা কয়দিন পর। ধরো এইচএসসির বায়োলজি পরীক্ষা তুমি দিবা। এইচএসসির বায়োলজি পরীক্ষাটা তোমার কয় ঘন্টা ধরে হবে, ব্যাপী হবে? তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে, মানে তোমাদের মানে একদম এইচএসসি স্টাইলে পরীক্ষা হবে। 8টা সিকিউ থাকবে, তারপর হচ্ছে তোমার 8টার মধ্যে 5টা 50 আর এমসিকিউতে 25, 75 মার্কে অ্যান্সার করতে হবে, প্র্যাকটিক্যাল হবে। তার মানে তোমাদের 3 ঘন্টার পরীক্ষা হবে। কিন্তু তুমি যদি চিন্তা করো যে তুমি হচ্ছে বায়োলজি পড়ছো কত ঘন্টা, ধরো তুমি আমার কাছেই শুধু পড়ছো, আর কোথাও পড়ো নেই। আমাদের এখানে 100+ ক্লাস হয়ে যাওয়ার কথা, মানে 120টা ক্লাস মিনিমাম হওয়ার কথা আমাদের এখানে, বুঝো আমরা যতটুকু পড়ছি। বা 100 ক্লাসে যদি ধরি, 1 ঘন্টা করে যদি তুমি ধরো, তাহলে তুমি প্রায় 100 ঘন্টা পড়ালেখা অলরেডি আমার কাছে অনলাইনে পড়ছো। এরপর তুমি এই অনলাইনে পড়াগুলো অফলাইনে পড়ছো নিজে, অবশ্যই নিজে নিজে ধরো সেম 100 ঘন্টাই তুমি পড়ছো, তাই 200 ঘন্টা তুমি পড়ছো। কিন্তু তুমি পরীক্ষা দিবা কয় ঘন্টা? পরীক্ষা দিবা 3 ঘন্টা। তাহলে তুমি এই যে প্রস্তুতি নিয়েছো, এই প্রস্তুতিটা নিয়েছো তুমি হচ্ছে 200 ঘন্টা, কিন্তু তুমি হচ্ছে এই প্রস্তুতির উপর পরীক্ষা দিবা কয় ঘন্টা বা মেইন কাজ করবা কয় ঘন্টা? মেইন কাজ করবা মাত্র হচ্ছে 3 ঘন্টা। এর চেয়েও হচ্ছে আরো শর্ট এক্সাম্পল হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, হাজার হাজার ঘন্টা তুমি পড়ালেখা করবা, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা তুমি কয় ঘন্টায় দিবা? মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু দিবা তুমি শুধুমাত্র 60 মিনিটের উপর। তো এই যে বিষয়টা, এই যে কথাটা, এই ঘটনাটা দিয়ে আলটিমেটলি আমরা কি বুঝতে পারতেছি? এই ঘটনাটা দিয়ে আলটিমেটলি আমরা বুঝতে পারতেছি যে আমাদের হচ্ছে যে প্রস্তুতি নিতে হয় অনেক লম্বা সময়, কিন্তু কাজ হয় খুব অল্প সময়। এটাই হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেলের মেইন কথা। তাহলে একটা কোষ বিভাজনের পূর্বে প্রস্তুতি পর্ব হয়, সেই প্রস্তুতি পর্বটাকে বলি আমরা ইন্টারফেজ। তাহলে হচ্ছে আমরা এটার কোষ চক্রের বা সেল সাইকেলের দুইটা ভাগ আছে, একটাকে বলি হচ্ছে আমরা ইন্টারফেজ বা প্রস্তুতি পর্ব। এটাকে কি বলি আমরা? ইন্টারফেজ বা প্রস্তুতি পর্ব, ইন্টারফেজ বা প্রস্তুতি পর্ব, ইন্টারফেজ বা প্রস্তুতি পর্ব, ইন্টারফেজ বা প্রস্তুতি পর্ব, ইন্টারফেজ বা প্রস্তুতি পর্ব। আর আরেকটা হচ্ছে আমাদের মাইটোটিক ফেজ, আর আরেকটা হচ্ছে মাইটোটিক ফেজ, মাইটোটিক ফেজ বা আমাদের হচ্ছে এম ফেজ বা বিভাজন পর্যায়, এম ফেজ
বা বিভাজন পর্যায় বা বিভাজন পর্যায় বা বিভাজন পর্যায় বিভাজন পর্যায়, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে খেয়াল করে দেখো আমাদের ইন্টারফেস বা প্রস্তুতি পর্ব, এখানে সময় লাগে হচ্ছে 90 থেকে 95%। 90 থেকে 95% সময় আমাদের ইন্টারফেস বা প্রস্তুতি পর্বে লাগে। আর মাইটোটিক ফেজে আমাদের কতটুকু সময় লাগে? 5 থেকে 10% সময় হচ্ছে আমাদের এই মাইটোটিক ফেজে লাগে। তাহলে দেখো একটা সেল বিভাজন হইতে যদি 24 ঘন্টা সময় লাগে, তার মধ্যে 23 ঘন্টা সময় আমাদের লেগে যাচ্ছে এই ইন্টারফেস বা প্রস্তুতি নিতে। আর অল্প কিছু সময় লাগতেছে আমাদের মাইটোটিক ফেজে। মাইটোটিক ফেজের আবার দুইটা ধাপ আছে, একটা হচ্ছে যে এম ফেজ মাইটোটিক ফেজের, এটার মধ্যে আবার দুইটা ধাপ, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস, আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে আমাদের হচ্ছে এই ইন্টারফেস বা প্রস্তুতি পর্ব যে আছে, এই ইন্টারফেস বা প্রস্তুতি পর্ব যে আছে, এই ইন্টারফেস বা প্রস্তুতি পর্বের মধ্যে আবার তিনটা ভাগ আছে, তিনটা ফেজ আছে। একটাকে বলা হয় হচ্ছে G1 ফেজ, একটাকে বলা হয় হচ্ছে G1 ফেজ বা এটা জি মানে গ্যাপ, বা এটাকে বলা হয় প্রথম বিরাম দশা G1 ফেজ, বা এটার নাম হচ্ছে প্রথম বিরাম দশা। আরেকটা হচ্ছে যে আমাদের এস ফেজ, বা এটাকে বলি হচ্ছে আমরা সংশ্লেষ দশা, এস ফেজ বা এটাকে আমরা বলি হচ্ছে সংশ্লেষ দশা। তারপর হচ্ছে আমাদের নেক্সট কথা হচ্ছে আমাদের এই G2 ফেজ বা হচ্ছে দ্বিতীয় বিরাম দশা বা দ্বিতীয় বিরাম দশা, G2 ফেজ বা দ্বিতীয় বিরাম দশা, ঠিক আছে? তাহলে এই কয়টা কথা হচ্ছে আমাদের জন্য স্টেবল কথা। কোষ চক্র বা সেল সাইকেল হচ্ছে আমাদের ইন্টারফেজ বা প্রস্তুতি পর্ব, আর এটা হচ্ছে মাইটোটিক ফেজ বা এম ফেজ। তাহলে এখানে G1 ফেজ বা প্রথম বিরাম দশা, এস ফেজ বা সংশ্লেষ দশা, G2 ফেজ বা দ্বিতীয় বিরাম দশা। এই কয়টা হচ্ছে আমাদের এই পুরা সেল সাইকেলটা, যে কোষ চক্রটা এরকম সুন্দর করে আমাদের একটা কোষ চক্র আমাদের হাওয়ার্ড এবং পেল্ক আমাদেরকে পড়াই দিয়ে গেছে বা বলে গেছে, ঠিক আছে? পেল্ক হচ্ছে বিজ্ঞানীর নাম, হ্যাঁ পেল্ক হচ্ছে বিজ্ঞানীর নাম, পেলক। এতটুকু বিষয় আমরা বুঝতে পারছি, এতটুকু বিষয় আমরা বুঝছি। এখন আসো যে এটাকে একটু ডায়াগ্রাম বা ছবি এঁকে বুঝাই। দেখো ছবির মধ্যে আমাদের হচ্ছে যে আমাদের চারটা ফেজ আছে। এই সেল সাইকেলে কয়টা ফেজ আছে? চারটা ফেজ আছে। এর মধ্যে আমাদের কি কি ফেজ আমরা দেখতে পাচ্ছি? কি কি ফেজ আমাদের মধ্যে আমরা দেখতে পাই? আমাদের হচ্ছে যে টুকু 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 তাহলে আমাদের কোষ চক্রে চারটা চক্র আছে। কয়টা চক্র রয়েছে? চারটা চক্র রয়েছে। তার মধ্যে প্রথম যেটা আমাদের তাহলে G1 ফেজ। তাহলে এক নম্বর বিষয় কি? এক নম্বর বিষয় হচ্ছে আমাদের G1 ফেজ। এক নম্বর বিষয় হচ্ছে আমাদের এই G1 ফেজ। এক নম্বর বিষয় হচ্ছে আমাদের G1 ফেজ, এটা হচ্ছে ফার্স্ট ঘটনা। দুই নম্বর ঘটনা হচ্ছে আমাদের S ফেজ, G1 ফেজ, S ফেজ। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ঘটনা হচ্ছে G2 ফেজ, আর এরপর হচ্ছে আমাদের M ফেজ। তাহলে আমাদের কয়টা ফেজ দেখতে পাচ্ছি? চারটা। এই যে G1 ফেজ, এটা হচ্ছে আমাদের মোট সময় নেয় কতটুকু? কোষচক্রের 30 থেকে 40% টাইম এই G1 ফেজে চলে যায়। তারপর হচ্ছে আমাদের S ফেজ, এই ফেজে সময় যায় 30 থেকে 50% সময় এই S ফেজে চলে যায়। G2 ফেজে সময় যায় হচ্ছে আমাদের এই 30 থেকে 40% সময় চলে যায়, সরি G2 ফেজে সময় যায় হচ্ছে 10 থেকে 20% সময় আমাদের G2 ফেজে যায়। 10 থেকে 20% সময় কোথায় যায়? G2 ফেজে। আর M ফেজে সময় লাগে হচ্ছে আমাদের 5 থেকে 10% সময়। তাহলে কোষ চক্রের দুইটা ধাপ আছে, একটা ইন্টারফেজ আর একটা M ফেজ। ইন্টারফেজের আবার তিনটা ধাপ। তাহলে এগুলা কিন্তু ইন্টারলিঙ্কড একটার সাথে। G1 থেকে সেলটা যায় S ফেজে, S ফেজ থেকে যায় G2 ফেজে, G2 ফেজ থেকে যায় M ফেজে, M ফেজ থেকে হচ্ছে যে আবার হচ্ছে সেটা G1 ফেজে যায়। তো হচ্ছে এরকম কিন্তু ধারাবাহিকতা চলতে থাকে। G1 থেকে S,
এস, এস থেকে জি2, জি2 থেকে এম ফেজ, এরকম কিন্তু এরা চলাফেরা করতে থাকে। তাহলে হচ্ছে আমাদের কোন ফেজে কতটুকু সময় লাগে এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। আর এই সেল সাইকেলটা নিয়ন্ত্রিত হয় একটা জেনেটিক্যাল প্রোগ্রাম দিয়ে, বা সেল সাইকেল নিয়ন্ত্রিত হয় একটা জেনেটিক প্রোগ্রাম দিয়ে। সেল সাইকেল ঘটার জন্য আমাদের উদ্দীপনা দরকার হয়, অভ্যন্তরীণ উদ্দীপনা দরকার হয়, বাহ্যিক উদ্দীপনা দরকার হয়, ঠিক আছে। তাহলে এই যে আমাদের সেল সাইকেল, এই সেল সাইকেল ঘটানোর জন্য আমাদের এই কোষ চক্রের জন্য আমাদের উদ্দীপনা দরকার হয়, কোষ চক্রের উদ্দীপনা। তাহলে কোষ চক্রের জন্য আমাদের হচ্ছে সংগঠনের জন্য হচ্ছে উদ্দীপনা দরকার হয়, কোষ চক্রের জন্য উদ্দীপনা, কোষ চক্রের জন্য আমাদের কি উদ্দীপনা। তাহলে এটা কি চিত্র হচ্ছে সেল সাইকেল। এই চিত্রটা কিসের? এই চিত্রটা সেল সাইকেলের। পরীক্ষায় কিন্তু এই সেল সাইকেল পরীক্ষার মধ্যে আসে। তাহলে এই চিত্রটা কিসের? সেল সাইকেলের চিত্র। এই চিত্রটা কিসের? এই চিত্রটা হচ্ছে সেল সাইকেলের চিত্র। এখন আসা যাক, দেখো যে আমাদের এই যে কোষ চক্র, আমাদের হচ্ছে কোষ চক্রের উদ্দীপনা, কোষ চক্রের উদ্দীপনা, কোষ চক্রের জন্য হচ্ছে আমাদের দুই ধরনের উদ্দীপনা দরকার হয়, একটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা, একটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা। বাহ্যিক উদ্দীপনাটা দেয় হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা, অভ্যন্তরীণ উদ্দীপনা, অভ্যন্তরীণ উদ্দীপনা, অভ্যন্তরীণ উদ্দীপনা, অভ্যন্তরীণ উদ্দীপনা। এই অভ্যন্তরীণ উদ্দীপনাটা দেয় হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ, সাইক্লিন 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 সিডিকে যৌগ, সাইক্লিন সিডিকে যৌগ, এরা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়, এরা অভ্যন্তরীণ উদ্দীপনা দেয়। আর বাহ্যিক উদ্দীপনা কে দেয়? বাহ্যিক উদ্দীপনা দেয় অনেক কিছু আছে, বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। বাহ্যিক উদ্দীপনা দেয় বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর। বাহ্যিক উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা, বাহ্যিক উদ্দীপনা দেয় হচ্ছে আমাদের বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর, বিভিন্ন হরমোন ও গ্রোথ ফ্যাক্টর, হরমোন ও গ্রোথ ফ্যাক্টর, হরমোন আর হচ্ছে বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর, হরমোন আর বিভিন্ন হচ্ছে গ্রোথ ফ্যাক্টর। এই দুইটা জিনিস হচ্ছে আমাদের কি করে? বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। হরমোনের মধ্যে কোন কোন হরমোন হচ্ছে আমাদের দেয়, কি কি হরমোন আমাদের কাজে লাগে? যেমন ইরাইথোপয়েটিন হরমোনটা হচ্ছে আমাদের আরবিসি তৈরিতে একটা উদ্দীপনা দেয়। বিভিন্ন হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে, জাস্ট হরমোন এবং গ্রোথ ফ্যাক্টর এইটুকু জিনিস জানো। তাহলে অভ্যন্তরীণ উদ্দীপনা হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ, বাহ্যিক উদ্দীপনা হরমোন আর হচ্ছে বিভিন্ন হরমোন গ্রোথ ফ্যাক্টর, এরা আমাদের হচ্ছে উদ্দীপনা দেয় যে একটা সেল ডিভিশন হওয়ার জন্য। ধরো আরবিসি কমে গেছে, তখন আরবিসি বাড়ার জন্য উদ্দীপনা দেয় ইরাইথোপয়েটিন। ডাব্লিউবিসি কমে গেছে, ডাব্লিউবিসি বাড়ার জন্য ডাব্লিউবিসি গ্রোথ ফ্যাক্টর উদ্দীপনা দেয়। একটা জায়গায় সেল কেটে গেছে, সেলটা হওয়ার জন্য আমাদের হচ্ছে তখন সেই জায়গায় আমাদের এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর, এন্ডোডার্মাল গ্রোথ ফ্যাক্টর, বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর হচ্ছে আমাদের উদ্দীপনা দেয়। তাহলে একটা কোষ চক্রের উদ্দীপনা দেওয়ার জন্য কিন্তু অনেকেই কোষ চক্রের মধ্যে রয়েছে, অভ্যন্তরীণ এবং বাহ্যিক উদ্দীপনা, দুই ধরনের উদ্দীপনা কিন্তু আমরা হচ্ছে কোষ চক্রের মধ্যে দেখতে পাই। কোষ চক্রের কয় ধরনের উদ্দীপনা আছে? দুই ধরনের উদ্দীপনা কোষ চক্রের মধ্যে আমরা দেখতে পাই। এই যে কোষ চক্রগুলো আছে, এই কোষ চক্রের নিয়ন্ত্রক হচ্ছে আমাদের দুইটা জিনিস, একটা সাইক্লিন প্রোটিন আর একটা সিডিকে, যে দুইটা মিলে সাইক্লিন সিডিকে যৌগ হয়। কোষ চক্রের নিয়ন্ত্রক হচ্ছে আমাদের কারা কারা? কোষ চক্রের নিয়ন্ত্রক, কোষ চক্রের নিয়ন্ত্রক হচ্ছে দুইজন জিনিস। নিয়ন্ত্রক আমরা কি একটা বলছি? সাইক্লিন সিডিকে যৌগ বলছি না? কোষ চক্রের নিয়ন্ত্রক, কোষ চক্রের নিয়ন্ত্রক হচ্ছে আমাদের, কোষ চক্রের নিয়ন্ত্রক, কোষ চক্রের নিয়ন্ত্রক হচ্ছে আমাদের সাইক্লিন সিডিকে যৌগ, কোষ চক্রের নিয়ন্ত্রক হচ্ছে আমাদের সাইক্লিন সিডিকে যৌগ, কোষ চক্রের নিয়ন্ত্রণ হচ্ছে সাইক্লিন, সাইক্লিন নামক যৌগ আর হচ্ছে সিডিকে, সিডিকে, সিডিকের ফুল ফর্ম কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিনের উপর ডিপেন্ড করা একটা এনজাইম, সাইক্লিন ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। তাহলে দেখো একটা হচ্ছে সাইক্লিন আর একটা হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। এই যে সাইক্লিন আছে, এই সাইক্লিনটা আবার কয়েক টাইপের সাইক্লিন আছে, সাইক্লিনে আবার চারটা টাইপ আছে, সাইক্লিনে আবার চারটা টাইপ আছে, সাইক্লিনে আবার চারটা টাইপ আছে। এটা সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন এ, সাইক্লিন এস। তাহলে আমাদের কি কি আছে? সাইক্লিন, সাইক্লিনের কয়েকটা টাইপ আছে, সাইক্লিনের কয়েকটা টাইপ আছে। সাইক্লিন আমাদের হচ্ছে ডি, সাইক্লিন ই, সাইক্লিন ডি, সাইক্লিন ই, তারপর হচ্ছে আমাদের সাইক্লিন বি, সাইক্লিন ই, তারপর হচ্ছে সাইক্লিন এ, সাইক্লিন বি। তাহলে এই কয়টা হচ্ছে যে আমাদের কি আছে, এই কয়টা হচ্ছে আমাদের যৌগ আছে। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি? সাইক্লিন ডি, সাইক্লিন ই, সাইক্লিন আমাদের হচ্ছে বি, সাইক্লিন এ, এই পাঁচটা। সাইক্লিন ডি যে আছে, এরা কোষকে জি1 থেকে এস, এস থেকে জি2 ফেজে নিয়ে যায়। সাইক্লিন ডি এর কাজ কি? কোষকে আমাদের হচ্ছে কোষকে জি1 থেকে এস, জি1 থেকে এস, জি1 থেকে এস, ও হচ্ছে এস থেকে জি2 ফেজে নিয়ে যায়, ও এস থেকে জি2, এস থেকে
G2 ফেজে নিয়ে যায়, S থেকে G2 ফেজে নিয়ে যায়, S থেকে G2 ফেজে নেয়, S থেকে G2 ফেজে নেয়। তাহলে খেয়াল করে দেখো যে আমাদের কোষকে G1 থেকে S থেকে G2 ফেজে নেয় সাইক্লিন ডি। ই যেটা আছে এস পর্যায়ে রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। আমাদের হচ্ছে এস যে ফেজটা আছে, এস ফেজ মানে ইংরেজি হচ্ছে সিনথেটিক ফেজ। এই ফেজে হচ্ছে আমাদের ডিএনএ সিনথেসিস হয়, ডিএনএ সিনথেসিস হয়। এখানে কি হয়? ডিএনএ সিনথেসিস হয়। কি হয়? ডিএনএ সিনথেসিস হয়। এখানে কি হয়? ডিএনএ সিনথেসিস হয়। তাহলে কোষকে G1 থেকে S ও S থেকে G2 ফেজে নেয়। সাইক্লিন ই যে আছে এরা এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। এরা এস ফেজে ডিএনএ রেপ্লিকেশনের জন্য সংশ্লেষ ইংরেজি কি? রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। তাহলে খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এস ফেজে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে, এটা সাইক্লিন ই। সাইক্লিন এ হচ্ছে এস পর্যায়ে ডিএনএ রেপ্লিকেশন, এই এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন তারা ত্বরান্বিত করে, রেপ্লিকেশনটাকে দ্রুত হওয়ার জন্য উদ্দীপনা দেয়। এই দ্রুত হও, এত আস্তে আস্তে হইলে হবে নাকি, দ্রুত হও। সাইক্লিন বি হচ্ছে মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ মাইটোসিসের জন্য প্রয়োজনীয় সবকিছু প্রস্তুত করে। সাইক্লিন বি হচ্ছে মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ কোষকে মাইটোসিসের জন্য প্রস্তুত করে। কোষকে কিসের জন্য প্রস্তুত করে? মাইটোসিসের জন্য প্রস্তুত করে। ঠিক আছে, মাইটোসিসের জন্য প্রস্তুত করে। তাহলে এই কয়টা হচ্ছে আমাদের এই মেইন কথা। কোষচক্রের নিয়ন্ত্রক তাহলে বলতে কি কি? তো সাইক্লিন ডি কোষকে G1 থেকে S থেকে G2 ফেজে নেয়। সাইক্লিন ই এস ফেজে ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে। সাইক্লিন এ এস ফেজে ডিএনএ রেপ্লিকেশনকে ত্বরান্বিত করে। সাইক্লিন বি মাইটোটিক স্পিন্ডল তৈরি সহ কোষকে মাইটোসিসের জন্য প্রস্তুত করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কোষচক্রের নিয়ন্ত্রণের মেইন কথাবার্তা, এই হচ্ছে আমাদের মেইন বিষয়। ঠিক আছে, ক্লিয়ার? আমরা বুঝতে পারছি, এতটুকু কথা আমাদের মনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বুঝতে পারছি আমরা? ওকে, এনাফ ফর টুডে। আজকে অনেক পড়ালেখা করে ফেলছি। কালকে আমরা হচ্ছে কোষচক্র নিয়ে একটু পড়ালেখা করব, মাইটোসিসের ধাপগুলা নিয়ে পড়ালেখা করব, এরপর অনিয়ন্ত্রিত মাইটোসিস আমরা পড়বো, অনিয়ন্ত্রিত মাইটোসিস। এরপর নেক্সট ক্লাসে মায়োসিস পড়বো, তাহলে আমাদের শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সি ইউ নেক্সট ডে।